নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস চলে এসেছি পাটনা আপনাদের জন্য। বিহারের যে ভোটের হাওয়া, সেই ভোটের হাওয়ার কি খবর, সেই খবর নিতেই চলে এসেছি। যাব বিভিন্ন এলাকায়, বিভিন্ন মানুষের সাথে কথা বলবো প্রেস ক্লাবে আমার যারা পরিচিত সাংবাদিক আছেন তাদের সাথে। সব মিলিয়ে একটা গোটা প্যাকেজ আপনাদের তুলে দিতে এসেছি অতীতের সেই ঐতিহ্যপূর্ণ শহর পাটালিপুত্র থেকে আমি প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম ভোটের হাওয়া। গতকাল গিয়েছিলাম পাটনায়, ঘন্টা 4-5 সফর, মানে ঘন্টা 4-5 জন্য পাটনায় ছিলাম, পাটনা শহরে ছিলাম। সারা বিহারটা ঘোরা সম্ভব নয়, আপনারা জানেন। তাই পাটনা শহরে যারা সারা বিহার জুড়ে কাজ করছেন এরকম বেশ কিছু মানুষের সাথে কথাবার্তা বলেছি। তারা প্রত্যেকেই সাংবাদিক। খুব স্বাভাবিকভাবেই যখন সাংবাদিকেরা কোনো হাউসের হয়ে কথা বলেন, অর্থাৎ কোনো নিউজ চ্যানেলের হয়ে কথা বলেন বা খবরের কাগজের হয়ে কথা বলেন, তখন তাদের ভাষ্য একরকম থাকে। আবার যখন নিজেরা আমরা গল্প গুজবে মেতে উঠি তখন কিন্তু অনেকটাই নিরপেক্ষ খবর উঠে আসে। সেই নিরপেক্ষ খবরের সন্ধানে গিয়েছিলাম পাটনা। সেখানে প্রেস ক্লাবে বিভিন্ন সাংবাদিকের সাথে কথাবার্তা হয়েছে, এবং শুধু কথাবার্তা হয়েছে বললে ভুল হবে, আন্তরিক পরিবেশে একেবারে স্বচ্ছভাবে কথাবার্তা হয়েছে, কোনো রাগ ঢাক না রেখেই। আমরা বিহারের নির্বাচনের ফ্যাক্টর কি এইগুলো জানতে চেয়েছিলাম। হার জিত কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু মূল ফ্যাক্টরটা কি কি হতে চলেছে সে খবরগুলো নিতে চলে গিয়েছিলাম পাটনা। এবং পাটনায় গিয়ে আমরা শুধু সাংবাদিকদের সাথে কথা বলেছি এমন না, আমি নিজেই, আমাকে একাই যেতে হয়েছিল। আপনারা আমার পেছনে যে ছবি দেখছেন সেগুলো মোবাইলে তোলা, রাস্তায় যেতে যেতে যতটুকু তোলা যায় ততটুকু, কোনো ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে যেতে পারিনি আমি। তাই আমি যতটুকু ছবি তুলতে পেরেছি সেই ছবি আপনারা আমার পেছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি কিছু সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। এবার আমি যে শুরুতে কথাটা বললাম সেটা একজন সাধারণ মানুষই মোবাইলটা ধরেছিলেন। আমি তাকে বললাম একটু মোবাইলটা ধরুন, আমি 2 মিনিট কথা বলবো। তারপরে উনি আমাকে সহযোগিতা করেন, তাই আমি আমার ছবি তুলতে পেরেছি। সাধারণত এভাবে ছবি তোলা হয় না আমার পক্ষে, আর ছবি দিয়েও কাজ হয় না। আসল হচ্ছে কথা, আসল হচ্ছে ফ্যাক্টর। বিহার নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর, তার মধ্যে আমরা মোটামুটি 10টা ফ্যাক্টর আপনাদের সামনে তুলে আনছি। 10টা ফ্যাক্টর তুলে আনার পরে শেষে বলতে পারবো যে কি অবস্থা বিহার আছে, কি অবস্থা হতে চলেছে। আসুন চলে আসি একটা একটা করে প্রতিটি ফ্যাক্টরে। প্রথম ফ্যাক্টর, প্রশান্ত কিশোরের নতুন দল জনসুরাজ পার্টি। জনসুরাজ পার্টি নতুন দল এবং তারা অত্যন্ত আধুনিক মনস্ক কথাবার্তা বলছেন, মানুষের চাকরির কথা বলছেন, বিহারে ইন্ডাস্ট্রির কথা বলছেন বিহারে তারা ক্ষমতায় এলে মদের ওপর যে ব্যান আছে সেই ব্যান তুলে দেবেন, এবং খুব সঙ্গত কথা। যারা মদ খাবার তারা লুকিয়ে চুরিয়ে হলেও খান। তাই বিহারে মদকে ব্যান করে আসলে বিহারের রেভিনিউটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। বিহারে যে রোজগার, সেই রোজগারটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সরকারের হাতে রোজগার না আসলে সরকার কিছুতেই কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারে না। যদিও 75 লক্ষ মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। জনসুরাজ পার্টি বলছেন বিহারে 6 লক্ষ মহিলা আছে, 75,000 লোককে দিয়ে কি হবে? কথাটা বাস্তবত ঠিকই। যারা পেলেন না তারা তো বিরাগ ভাজন হবেনি। অর্থাৎ কিছু লোককে খুশি করতে গিয়ে অনেক বেশি লোককে তারা অখুশি করে ফেলেছে নীতিশ এবং বিজেপির সরকার। সেটা আসবে পরে। প্রশান্ত কিশোর ফ্যাক্টর কেন? প্রশান্ত কিশোর কিন্তু মূলত আরবান ভোটে কিন্তু থাবা বসিয়েছেন। বিহারের যারা শিক্ষিত মানুষ, বিহারের যারা শহুরে মানুষ, তাদের ভোটে থাবা বসিয়েছেন। এই শহুরে মানুষের ভোটে থাবা বসানো মানে বেশ খানিকটা বিজেপির ভোটে থাবা বসানো, আরো বেশি করে নীতিশ কুমারের ভোটে থাবা বসানো, এবং তেজস্বী যাদব কংগ্রেসের ভোটেও থাবা বসানো। ফলে এই নীতিশ কুমার চন্দ্রবাবু মার্জনা করবে, নীতিশ কুমার, বিজেপি সম্রাট চৌধুরী, তেজস্বী যাদব এবং কংগ্রেস, এরা কিন্তু এই আরবান ভোটের উপরে অনেকটাই তাদের ফলাফল নির্ভর করত।
প্রশান্ত কিশোর কিন্তু বিরাট ফ্যাক্টর। প্রশান্ত কিশোর এমন একটা ফ্যাক্টর যে আরবান ভোট, শিক্ষিত ভোট প্রশান্ত কিশোর যদি পকেটে পুড়ে নেন তাহলে কিন্তু অনেক দলই বিপাকে পড়বে। চলে আসবো আমাদের আজকের দ্বিতীয় ফ্যাক্টরে। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান এমন একটা গোষ্ঠী থেকে বিলং করেন, এমন একটা জাতি থেকে বিলং করেন, অর্থাৎ পাসওয়ান, তারা কিন্তু এই চিরাগ পাসওয়ান ছাড়া কাউকে ভোট দেবে না। মানে তাদের গলা কেটে নিলেও তারা কাউকে ভোট দেবে না, এতটাই তারা রামবিলাস পাসওয়ান এবং চিরাগ পাসওয়ানের ওপর শ্রদ্ধাশীল। আমরা দেখেছি, এটা লক্ষ্য করেছি। আমরা অনেক মানুষের সাথে, পাসওয়ান জাতির মানুষের সাথে বিহারে কথা বলেছি, যারা ঝুপড়িতে থাকেন, বস্তিতে থাকেন, তাদের সাথে কথা বলেছি। তারা চিরাগ পাসওয়ান ছাড়া কাউকে চেনেন না। চিরাগ পাসওয়ান কিন্তু ভোটে একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে। চিরাগ পাসওয়ান এমনি যা সিট তাকে দেওয়া হয়েছে তাতে তিনি বেশ খানিকটা নারাজ, এবং নারাজ হওয়ার ফলে চিরাগ পাসওয়ানের দল থেকেও গোছ প্রার্থী যে হবে না সেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিরাগ পাসওয়ান যাদেরকে টিকিট দিতে পারলেন না তারা যে গোছ প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন না বিভিন্ন জায়গায় এবং পাসওয়ান ভোট কেটে নেবেন না, এটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। অনেক সাংবাদিকের সাথে কথা বললাম, তারা বলছেন যে এই চিরাগ পাসওয়ানের লোককেই কিন্তু পাসওয়ানেরা ভোট দেবে, এবং যেখানে যেখানে চিরাগ পাসওয়ান টিকিট পাননি বা টিকিট দিতে পারছেন না তার ক্যান্ডিডেটকে, সেখানে কিন্তু পাসওয়ানরা গোছ প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাবে এবং দাঁড়িয়ে গিয়ে আদতে কিন্তু জোট এনডিএ জোটের ভোটটাই কিন্তু তারা থাবা বসাবে। অর্থাৎ চিরাগ পাসওয়ান যে জোটের সাথে আছেন, এনডিএ জোট, সেই জোটই কমজোরি করবে। চলে আসবো তৃতীয় ফ্যাক্টরে। আমাদের তৃতীয় ফ্যাক্টর হচ্ছে এখানে বহুদলীয় রাজনীতি। বিহারে অনেকগুলো দল, শুধু কংগ্রেস, আরজেডি, জেডিইউ, বিজেপি এগুলো ছাড়াও, বা আপনি এলজেপি চিরাগ পাসওয়ানের, এগুলো ছাড়াও বিহারে অনেক ছোট ছোট দল আছে। সেই ছোট ছোট দলগুলো প্রত্যেকেরই নিজের একটা গোষ্ঠী আছে, প্রত্যেকেই কিছু না কিছু ভোট পায়। অর্থাৎ মানে যে ভোটটা মানে একভাবে চলে যাওয়ার কথা ছিল, একদিকে চলে যাওয়ার কথা ছিল, সেই ভোটটা এবার বহু ভাগে ভাগ হবে। অর্থাৎ যারাই জিতুন না কেন, মানে আলটিমেটলি তারা খুব কম মার্জিনে জিতবেন, কারণ ভোট প্রচুর ভাগ হবে। বহু দল, বহু দলের বহু গোষ্ঠী, বহু জাতি, বহু মানে মানুষ তাদের সমর্থক। আবার এই মানুষগুলো এক জাতির মানুষ আর এক জাতিকে ভোট দেয় না, এটা একটা বিহারের সমস্যা। এই বহু দল থাকার কারণে ভোট বহু ভাগে বিভক্ত হবে, ফলে শেষ পর্যন্ত হাসিটা কে হাসবে সেটা কিন্তু কেউই প্রায় নিশ্চিত করে বলতে পারছেন না। কেউ বলছেন শেষ হাসিটা হয়তো বিজেপি আর জেডিইউ হাসবে, কেউ বলছেন না তা নয়, হাসবে আসলে কংগ্রেস আর তেজস্বী যাদব। মাঝখান থেকে ফ্যাক্টর হয়ে যাবেন প্রশান্ত কিশোর, চিরাগ পাসওয়ান, তারা যেদিকে ঝুঁকবেন তারাই সরকার গঠন করবেন, এরকম কথা আসছে। আমরা তৃতীয় ফ্যাক্টরে যাওয়ার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। চলে এলাম বিরতির পর থেকে, বিরতির পরে চলে এসে আমরা এখন তৃতীয় ফ্যাক্টরে যাব। তৃতীয় ফ্যাক্টরটা কি সেটা জানতে হবে, না মার্জনা করবে চতুর্থ ফ্যাক্টর। চতুর্থ ফ্যাক্টর হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা। যে সুশাসন বাবুর তকমা নিয়ে নীতিশ কুমার বিহারে ক্ষমতায় এসেছিলেন, সেই সুশাসন তো এসেছিল, বিহারে গুন্ডারাজ অনেকটাই খতম হয়েছিল। বিহারে অপহরণ মানে একটা প্রায় শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল, সেটা বন্ধ হয়েছিল। কিন্তু এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তার মানে জেডিইউর বিশেষ করে রাজনৈতিক যে আস্থা সেটা মানুষের অনেকটাই টলে গিয়েছে। বিহারের মানুষের কিন্তু মানে আশা ভরসা পূরণ করতে পারেননি। বিহারের আশা ভরসা পূরণ করতে না পারার কারণে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার দলের মধ্যেও ঘুণ ধরেছে। বহু মানে অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়েছে এই নীতিশ কুমারের দলের লোকেরা। তার সাথে বিজেপিও কিন্তু এই প্রতিষ্ঠানের অঙ্গ। এই প্রতিষ্ঠানের অঙ্গ হওয়াতে বিজেপির বিরুদ্ধেও কিন্তু মানুষের ক্ষোভ প্রায় মানে সর্বোচ্চ পর্যায়ে আছে বিহারে।
এমনিতেই নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সারা ভারতবর্ষে কমেছে, বিহারেও সেভাবে কমেছে। অর্থাৎ মোদী ম্যাজিকে আর কাজ হবে না বিহারে, এটা অনেকেই মনে করছেন। চলে আসবো আজকের পঞ্চম ফ্যাক্টরে। পঞ্চম ফ্যাক্টর হচ্ছে গিয়ে মোদীর জনপ্রিয়তা হ্রাস এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি। একদম এটা সারা ভারতবর্ষের কথা। মোদীর জনপ্রিয়তার গ্রাফ যতটা নামছে, রাহুল গান্ধীর গ্রাফটা কিন্তু ততটাই বাড়ছে। অর্থাৎ মোদী আর রাহুলের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে মোদীর এখন জনপ্রিয়তা নিচের দিকে, রাহুলের ওপর দিকে। আর রাহুলের ওপর দিকে হওয়ার কারণ, রাহুল ধরুন বিভিন্ন রকম পদযাত্রা করছেন, মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, এটা কিন্তু বিহারের মানুষ তাকে আপন করে নিতে চাইছে এইভাবে, এবং তিনিও মানুষের সাথে একাত্ম হতে চাইছেন। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে মানে একজন বক্তব্য রাখছিলেন, আমি প্রশান্ত কিশোরের কথাই বলছি। প্রশান্ত কিশোর বলছিলেন যে রাহুল গান্ধীর জায়গায় যদি নরেন্দ্র মোদী থাকতেন, দীর্ঘ বারবার লড়াইয়ে হেরে যাওয়ার পরেও নরেন্দ্র মোদী কিন্তু ঘরে ঢুকে যেতেন, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন। কিন্তু রাহুল গান্ধী বারবার হেরে যাওয়ার পরেও তিনি কিন্তু হাল ছাড়েননি। তার এই লড়াকু মানসিকতা কিন্তু বিহারের মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষ গ্রহণ করেছে। ফলে মোদী ম্যাজিকে কাজ হবে না। আর অমিত শাহ, যাকে বিজেপি চাণক্য বলে অভিহিত করে, সেই অমিত শাহকে কিন্তু বিহারের ভোটে সেভাবে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না। এই তার ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া এবং নরেন্দ্র মোদীর ওপর ভরসা করে বিজেপির বৈতরণী পার হওয়া, এটা কিন্তু বিজেপির পক্ষে খুব রিস্কি গেম হয়ে যাচ্ছে বলে বিহারের সাংবাদিকেরা মনে করছেন। বিহারের সাংবাদিকরা বলছেন যেটা, যে শুধু মোদী নির্ভরতা বিজেপিকে কিন্তু ভরাডুবি ঘটাতে পারে। কারণ বিহারে বিজেপির সংগঠন খুব ভালো, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সংগঠনের মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা সংগঠনের মুখ, তাদের জন্য বিহারের মানুষের কিন্তু মুখ পুড়ছে, লজ্জা হচ্ছে। সম্রাট চৌধুরীর যে সার্টিফিকেট বা ডিগ্রি, সেটা যে ভুয়ো, প্রশান্ত কিশোর প্রমাণ করে দিয়েছেন। ফলে সম্রাট চৌধুরীর যে একখানা ইমেজ তৈরি হয়েছিল, সেই ইমেজে কিন্তু বেশ খানিকটা ধাক্কা লেগেছে এবং ডেন্ট পড়েছে। সেখান থেকে বিজেপি বেরিয়ে এসে কিভাবে ভোট বৈতরণী পার করবে, সেটাও কিন্তু একটা দেখার মতো বিষয়। চলে আসবো পরবর্তী ফ্যাক্টরে। আজকের পরবর্তী ফ্যাক্টর হচ্ছে জাতপাতের ভোট। বিহারে জাতপাতটা কিন্তু বরাবরের, জাতপাতের রাজনীতি বিহার, উত্তরপ্রদেশে ভীষণভাবে চলে। এই জাতপাতের ভোটটা কিন্তু বিহার কিছুতেই এখান থেকে ওভারকাম করে উঠতে পারছে না। এক একটা জাতি তাদের নিজস্ব নেতাকে ভোট দেন, তাদের নিজস্ব নেতাদের কাছে গিয়ে তারা মাথা ঠেকান। এবং শুধু তাই না, আমি আপনাদের বলছি যে সেই নেতারাও কিন্তু এক্সপ্লয়েট করেন এইসব জাতপাতের লোকেদের। অর্থাৎ শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু বিহারে খুব একটা জাতপাতের দিকে নজর নেই, তারা ডেভেলপমেন্ট চান, তারা বিহারে ইন্ডাস্ট্রি চান। যে কথা প্রশান্ত কিশোর বলছেন, যে কথা রাহুল গান্ধী বলছেন, এটা কিন্তু বিহারের মানুষ চাইছেন, শিক্ষিত মানুষেরা এবং যারা শহরের মানুষ তারা। কিন্তু গ্রামে জাতপাতের লড়াইটা কিন্তু ভীষণ। এক জাতের লোক আর এক জাতের বাড়িতে খায় না, এমনকি তাদের ছায়া পর্যন্ত মারায় না। এক জাতের লোক আর এক জাতের মন্দিরে যেতে পারে না। এইরকম বিভিন্নভাবে জাতপাতে বিভক্ত হয়ে আছে বিহার। এর ফলে এই ভোটগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হবে, যেটা আপনাদের আগেই বললাম। আমরা চলে আসব পরবর্তী ফ্যাক্টরে। পরবর্তী ফ্যাক্টর কিন্তু হচ্ছে এসআইআর, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এসআইআর করাতে বিহারে বেশ কিছু লোকের নাম বাদ গিয়েছে, এবং বাদ গিয়েছে কাদের নাম? যারা বিহারেরই বাসিন্দা। এমন কিছু জেনুইন ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে বাদ গিয়েছে বিহারে। আপনাদেরকে বলে রাখি, এই বাদ যাওয়ার নামটা কিন্তু ধরুন আমার পরিবারে দুজনের নাম বাদ গিয়েছে, আমার পরিবারে হয়তো 6 জন আছে, এই 6 জনের মধ্যে 4 জনের যে ভোট, জেনুইন ভোট আছে, আর 2 জনের নাম বাদ গিয়েছে। এই 4 জন কিন্তু কোনোভাবে জেডিইউ এবং বিজেপিকে ভোট দেবে না। এটা একটা বড় সংখ্যায় আসতে চলেছে। এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও, সুপ্রিম কোর্ট বলার পরেও বিহারে বহু সরকারি আধিকারিক আধার কার্ডকে মান্যতা পর্যন্ত দিচ্ছেন না। গ্রামের গরিব গুরব মানুষগুলো, তারা আইন কানুন বোঝেন না, পুলিশের কাছে যেতে ভয় পান, তাই তাদের নাম বাদ গিয়েছে। তাদের গিয়েছে, বলা হয়েছিল বিহারে নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি ভরে গিয়েছে, ফলে তাদের নাম বাদ যাচ্ছে। কার্যত দেখা গিয়েছে একজন বাংলাদেশি বা একজন রোহিঙ্গাকেও নির্বাচন কমিশন খুঁজে বার করতে পারেনি, অর্থাৎ একজনের নামও বাদ যায়নি।
তারপরে যখন ফাইনাল লিস্ট বের হবে তার আগে নির্বাচন হলফনামা দিয়ে জানালো যে এই সংখ্যক লোকের নাম বাদ গিয়েছে আর এই সংখ্যক লোকের নাম উঠেছে। পরবর্তীকালে যখন ফাইনাল লিস্ট বেরোলো, ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখা গেল নাম উঠেছে আরো অনেক বেশি লোকের। অর্থাৎ বিরাট বড় একটা কিন্তু চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে এসআইআর নিয়ে। বিহারের মানুষ এ ব্যাপারে কিন্তু মানে বিশেষ করে যারা নেতৃত্ব দেন বিভিন্ন দলের তারা এবং বিহারের যে মানে শহুরে নাগরিক তারা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা কিন্তু সোচ্চার হয়েছে। বিহারের যেখানেই জেডিইউ সরকার এবং বিজেপি সরকারের বিধায়কেরা যাচ্ছেন বা মন্ত্রীরা যাচ্ছেন তারা কিন্তু মানুষের কাছে তাড়া খাচ্ছেন, তাদেরকে মানুষ তাড়া করছে। তাদের ক্ষোভ একটাই যে জেনুইন ভোটারের নাম কিভাবে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু মানুষের একটা বিরাট ক্ষোভ। এই ক্ষোভটা ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটা কিন্তু এখন দেখার মতন বিষয়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে আমরা পরবর্তী ফ্যাক্টরে যাব। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. দেখুন, 4-5 ঘন্টার জন্য শুধুমাত্র পাটনা শহরে গিয়ে পুরো বিহারটাকে চেনা সম্ভব না, বোঝা সম্ভব না। আমিও বুঝতে পারিনি, কিন্তু যারা বোঝেন, যারা সারা বিহার জুড়ে কাজ করেন, এরকম বেশ কয়েকজন, প্রায় 14 জন সাংবাদিক আমার সাথে বসেছিলেন। তারা আমাকে সাহায্য করেছেন এবং সাহায্য শুধু করেছেন বলবো না, তারা অনেক তথ্য এমন দিয়েছেন যে তথ্যগুলো আপনাদেরকে অন্য চ্যানেল, তাদের চ্যানেলও দেখায়নি, কারণ তাদের চ্যানেলের পলিসি অনুযায়ী তারা এইসব তথ্য বাজারে আনতে পারে না। সেরকম তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন আমি বললাম এসআইআর নিয়ে তথ্য, এটা কিন্তু যে গদি মিডিয়া তারা দেখাচ্ছে না, কিন্তু গদি মিডিয়ারই 3 জন সাংবাদিক আমাকে এটা বলেছেন যে এই এসআইআর বিজেপির কাছে একখানা মানে বিপর্যয় আনতে চলেছে। তারা বলছেন যে এসআইআর নিয়ে বিহারের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এবং এই ক্ষোভটা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে এবং প্রতিফলিত হলে বিহারে কিন্তু মানে বিজেপি এবং জেডিইউর অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে বলে তারা মনে করছেন। আমি চলে আসবো পরবর্তী ফ্যাক্টরে। আজকের পরবর্তী ফ্যাক্টর হচ্ছে পরিযায়ী শ্রমিক। আপনাদের বলি যে বিহারে পরিযায়ী শ্রমিক একটা বড় ফ্যাক্টর। বিহারকে বলা হয় লেবার ক্লাসের রাজ্য, অর্থাৎ সারা ভারতবর্ষকে বিহার শ্রমিক সাপ্লাই করে, লেবার সাপ্লাই করে। যেখানে যেখানে দেখবেন ময়লা পরিষ্কার করার কাজ বা রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ বা এই রকম ছোটখাটো কাজ, টোটো চালানো, অটো চালানো, এই কাজগুলো বিহারিরা বেশি করে অন্যান্য রাজ্যে গিয়ে। মুম্বাইতে যান, বিহারি ছেয়ে আছে। কলকাতায় জানেন আপনারা বিহারের কি অবস্থা। দিল্লিতে যান, সেখানে বিহারি ছেয়ে আছে। গুজরাটে যান, সেখানে বিহারি ছেয়ে আছে। এমনকি তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, সেখানেও কিন্তু বিহারি ভর্তি। অর্থাৎ বিহারে কাজ নেই। বিহারে এখনো পর্যন্ত কোনো সেভাবে শিল্পই গড়ে ওঠেনি। যখন ঝাড়খণ্ডের সাথে বিহার ছিল তবুও খানিকটা খনি যে থেকে উৎপাদিত যে লাভ, সেই লাভটা বিহার তুলতে পারত। কিন্তু ঝাড়খণ্ড আলাদা হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু কোনো না ইন্ডাস্ট্রি আছে, না কোনো খনি আছে সেভাবে। ফলে বিহারে মানুষের হাতে কাজ নেই। সেই কারণে বিহারের যুবক যুবতীরা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন এবং অন্য রাজ্যে শুধু যাচ্ছেন না, সেখানে গিয়ে তারা যেভাবে কষ্ট সৃষ্টির মধ্যে আছেন সেটা সত্যি চোখে দেখা যায় না। কলকাতার বিহারিদের দেখুন, তারা কত কষ্টের মধ্যে আছেন। এইরকম ভাবে সারা ভারতবর্ষে বিহারিরা খুব কষ্ট করে বেঁচে আছে, কারণ তাদের রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, তাদের রাজ্যে কোনো বড় ব্যবসা নেই।
ফলে এই পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ কিন্তু পড়ছে গিয়ে এই সরকারের ওপরে, অর্থাৎ জেডিইউ বিজেপি সরকার যারা চালাচ্ছে বিহার তাদের ওপরেই কিন্তু ক্ষোভটা পড়ছে, চিরাগ পাসওয়ানের ওপর ক্ষোভটা পড়ছে। তাই এই ভোটগুলো যারা পরিযায়ী শ্রমিক তাদের পরিবার এবং বিহারের যারা পরিযায়ী শ্রমিক তারা ভোট দিতে এসে কাদেরকে ভোট দেবে সহজেই অনুমেয়। এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের লোকজন বলছেন যে বিহারে যদি কারখানা হতো, বিহারে যদি কোনো ইন্ডাস্ট্রি হতো, বিহারে যদি বড় ব্যবসা থাকতো, তাহলে বিহারের ছেলে মেয়েকে আজকে বাইরে যেতে হতো না, এইরকম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো না। এটা সেখানকার মানুষ বলছেন, এ কথা আমার নয়, এ কথা কিন্তু বিহারের সাংবাদিকেরা বলছেন। এবং এই কথার মধ্যে কোনো ভুলও নেই। সত্যিই বিহারে কখনো ইন্ডাস্ট্রি হয়নি সেভাবে, বিহারে ব্যবসা বাড়েনি, চাষাবাদ সেভাবে নেই। ফলে বিহারের মানুষ করবেটা কি? তাদের তো অন্ন বস্ত্র বাসস্থানের দরকার। ফলে তারা ছুটছেন ভিন রাজ্যে, এবং ভিন রাজ্যে গিয়ে তারা অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে। তারপরেও তারা কিন্তু এসবের পরেও তারা টিকে আছেন, কোনো রকমে বেঁচে পড়তে আছেন সেই রাজ্যেই। ফলে এবং সেখান থেকে রোজগার করে তারা দেশে পাঠাচ্ছেন, অর্থাৎ বিহারে পাঠাচ্ছেন, তবে সেখানকার মানুষের আচ্ছাদন হচ্ছে। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেগুলো আছে সরকারের, সেগুলো সাধারণত শহুরে অঞ্চল এবং উচ্চবিত্তরাই ভোগ করে। গরিব মানুষের কাছে সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম, সেই স্কিমের সুবিধে পৌঁছয় না। এটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। চলে আসবো আজকের পরবর্তী ফ্যাক্টরে। একই রকম ফ্যাক্টর প্রায় 9 নম্বর ফ্যাক্টর, সেটা হচ্ছে অনুন্নয়ন। বিহারে উন্নয়ন হয়নি। বিহারের রাস্তাঘাট, এমনকি শহর পাটনা, রাজধানী শহর, সেখানে একদিকে যেমন আপনি ঝাঁ চকচকে শপিং মল দেখতে পাবেন, বড় বড় হোটেল দেখতে পাবেন, বড় বড় রেস্তোরাঁ আছে, সবই আছে, কিন্তু তার নিচেই কিন্তু একটা গভীর অন্ধকার। এই পাটনা শহরের উপকণ্ঠেই কিন্তু গড়ে উঠেছে গরিব মানুষের বসতি। শুধু তাই না, সেখানকার রাস্তাঘাট এত খারাপ, সেখান থেকে পায়ে হেঁটে চলা পর্যন্ত তাই। বিহারের রাস্তাঘাটের ছবি দেখাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক, মানে পাটনার বাইরের যে বিহার, সেখানে রাস্তাঘাটের ছবি দেখে তাক লেগে যাওয়ার মতন, যে কিভাবে মানুষ ওই রাস্তায় হাঁটেন। সেই রাস্তায় হাঁটা যায় না, আপনি গাড়ি ঘোড়া ছেড়ে দিন। এই রকম খারাপ অবস্থা হয়েছে বিহারে। মানে অনুন্নয়নের চূড়ান্ত, বাড়ি বাড়ি জল পৌঁছয়নি, বিহারে সব জায়গায় ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছয়নি, রাস্তাঘাট খারাপ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় সেরকম কিচ্ছু নেই। মহিলাদের সশক্তিকরণের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বিহারে নেই। মাত্র 75,000 মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, মাত্র 75,000 মহিলাকে দেওয়া হয়েছে। বাকি কিন্তু রয়েছে আরো 5,25,000 মহিলা যারা কিচ্ছু পাননি। এই অনুন্নয়ন কিন্তু বিহারের ভোটে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। চলে আসছি আজকের শেষ ফ্যাক্টরে। আজকের শেষ ফ্যাক্টর কর্মসংস্থান। ওই যে বললাম, বিহারে কর্মসংস্থান হয়নি। এমনকি যে কাজটা হতে পারতো বিহারে, সেই কাজটা অর্থাৎ কল সেন্টার, ডেটা সেন্টার, এই ধরনের কাজগুলোও কিন্তু বিহারে হতে পারত। বিহারের শিক্ষিত মানুষ যারা, তারা চাকরি বাকরি পেতে পারতেন। কর্মসংস্থান হয়নি, ইন্ডাস্ট্রি নেই, চাষাবাদের কোনো ব্যবস্থা নেই, সেচ ব্যবস্থা শূন্য। বিহারে প্রতি বছর বন্যায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু সম্পদহানি হয়, প্রাণহানি হয়, সরকারের কোনো হেলদোল নেই। এই সব মিলিয়ে এই 10টা ফ্যাক্টর বিহারের ভোটে মূল ফ্যাক্টর হতে চলেছে। তাহলে এবার কি হবে? তাহলে কি এবার খেলা হবে? আমরা আসব সেই বিষয় নিয়ে। শেষ মুহূর্তের খেলাটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী, আমি যে সাংবাদিকদের সাথে বসেছিলাম তাদের সাথে কথা বলে, শেষ মুহূর্তের খেলাটা বিজেপি খেলবে। এবং ফটো ফিনিশে বিজেপি জেডিইউ কিন্তু আরো একবার সরকার গড়ে ফেলতে পারে, যদি না নীতিশ কুমার এই ভোট ব্যাংকে বড়সড় রকম থাবা বসায়। নীতিশ কুমারের দল যদি 20টা সিট পায়, তাহলে মনে করবেন বিহারে জেডিইউ আর বিজেপি সরকার গড়বে না, যদি 20টা সিট পায়। আর যদি নীতিশ কুমারের দল 20টার নিচে সিট পায়, অর্থাৎ মানে তাদের মানে 10টা 12টার মধ্যেও যদি থাকে, তাহলে কিন্তু বিহারে জেডিইউ বা বিজেপির সরকার গড়ার সম্ভাবনা নেই, মানে বেড়ে যাবে।
20 থেকে 25টা সিট যদি প্রশান্ত কিশোর বার করতে পারে তাহলে কংগ্রেস তেজস্বী যাদবের জোট তারা কিন্তু সরকারে ক্ষমতায় আসবে। আর যদি 20 থেকে 25টার নিচে প্রশান্ত কিশোর আসন পান তাহলে আবার জেডিইউ এবং বিজেপি সরকার করবে। এটাই হচ্ছে মোদ্দার কথা, যা একদিন তো নয়, 4-5 ঘন্টার জন্য গিয়েছিলাম। 4-5 ঘন্টা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমাদের পক্ষে বিহার সমীক্ষা করা সম্ভব না, আমরা সমীক্ষাও করিনি। যারা এই ধরনের কাজগুলো করেন, পরিচিত যারা আছেন, তাদের সাথে ফোনে কথা বলে গিয়েছিলাম, তারা যথেষ্ট সাহায্য করেছেন। প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি আলাদা করে নাম কারুর বলবো না, কারণ তারা বিভিন্ন চ্যানেলে কাজ করেন, তারা আমাকে সাহায্য করেছেন। এটা সেই চ্যানেল কর্তৃপক্ষ জানলে তাদের চাকরি বাকরির অসুবিধা হতে পারে, তাদের নাম বলা নিষেধও আছে, তাই বলছি না। কিন্তু এরা প্রত্যেকেই নিরপেক্ষ সাংবাদিক। হয়তো চ্যানেলের স্বার্থে তারা বিভিন্ন রকম খবর করেন, কিন্তু সাংবাদিকের রক্তে, প্রত্যেক সাংবাদিকের রক্তেই একটা নিরপেক্ষতা ধমনীতে রক্তটা বয়ে বেড়ায়। তারা হয়তো প্রকাশ্যে বলতে পারেন না, কিন্তু যখন ব্যক্তিগত আলাপচারিতা হয় তখন কিন্তু তারা নিরপেক্ষভাবেই সবটা আলোচনা করেন। সেই নিরপেক্ষতার যে জিস্ট, সেই আলোচনার যে জিস্ট, সেটাই আজকে তুলে ধরলাম আপনাদের কাছে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।